নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক শপ কিচেনে আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা নিয়ে আসতে অনেক দেরি করে ফেললাম। এই ভিডিওটা আগের শনিবারের অর্থাৎ গণেশ চতুর্থীর দিনের। এক সপ্তাহ জুড়ে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই এক সপ্তাহ পার করে শনিবার পার করে আজ রবিবার ছুটির দিন দেখে ভিডিওটা পোস্ট করছি। এডিটিং করাই ছিল, শুধু ভয়েস ওভার করা হচ্ছিল না বিভিন্ন কারণে। তাই আজকে ভাবলাম সবার আপনাদের ছুটির দিন, তাই একটু সময় সুযোগ পেয়ে দেখে নেবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। গণেশ চতুর্থীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মিঠাইকে রেডি করিয়ে 9টার সময় চলে গিয়েছিলাম মিঠাইকে আঁকার স্কুলে দিতে। ওকে আঁকা স্কুলে দিয়ে বাজার হাট করে বাড়ি ফিরে ঝট করে একটু সেদ্ধ ভাত রান্না করে নিয়েছিলাম, একটু ডাল সেদ্ধ আলু সিদ্ধ ভাত। শনিবারটা নিরামিষই রেখেছিলাম, যেহেতু গণেশ পুজো করব। আমি সকাল থেকে উপোসই ছিলাম। রান্নাবান্না সেরে 11টার সময় মিঠাইকে আঁকার স্কুল থেকে বাড়ি নিয়ে এলাম। আর বাড়ি আসার সাথে সাথেই একটু হালকা বৃষ্টি হচ্ছিল, আর ওই বৃষ্টি দেখে একটু ভেজার আবদার করলো মিঠাই, তাই একটু ভিজে নিল বৃষ্টিতে। ছোটোবেলায় 2-1বার আমার সাথে ভিজেছে, তবে সেই সময় খুব ঠান্ডা লেগে গিয়েছিল। এখন তো বড় হচ্ছে, এখন আর সেসবের অতটা বালাই নেই, তাই একটু ভিজে নিল, বৃষ্টিতে ভেজার আনন্দটা ও নিয়ে নিল। এরপর স্নান সেরে ও আমার সাথে সোজা ঠাকুর ঘরে চলে এসেছিল। কিচ্ছুই ঠাকুরের জন্য আমি নিজে হাতে বানাতে পারিনি। ঠাকুরের সামনে ভোগ হিসেবে যা দিয়েছি সবই মিষ্টির দোকান থেকে কিনে আনা। বাজার থেকে ফল কিনে এনেছিলাম, একটু ফুল কিনে এনে সুন্দরভাবে ঠাকুরের সিংহাসনটা সাজানোর চেষ্টা করেছি। আর ঠাকুর যা যা ভালোবাসে গণেশ ঠাকুর, তার সামনে একটু মোদক, লাড্ডু, এই 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, আর পুজোটা নিজের মনের মতন করে নিয়েছিলাম। একা হাতে সব দিক সামলাতে হয় বলে প্রথমে আমি ভয় পেয়ে যাই, কিন্তু যখনই সেই দিনটা ফিরে আসে, মনে করুন লক্ষ্মী পুজোর দিন বা গণেশ পুজোর দিন বা শিব পুজোর দিন, সেই দিনটা যখনই চলে আসে, সেই শেষ মুহূর্তে আমি আর পারি না নিজেকে ঠিক রাখতে। মানে ভাবি করবো না, কিছু করবো না, কিন্তু শেষ মুহূর্তে একটু ইচ্ছে করে ঠাকুরকে একটু সাজিয়ে গুছিয়ে দিই, নাহলে একদম মনটা খারাপ লাগে। ঘরের মধ্যে ঠাকুর থাকবে আর কিছুই করতে পারছি না, এটা ভাবলেই মানে খুব খারাপ লাগে। তাই নিজের মতন করে একটুখানি নিজের হাতেই বাজার হাট করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, নিজের মতন করে পুজো করে নিয়েছি। এরপর সোজা চলে এসেছি রান্নাঘরে, একটু মিঠাই আমি খেয়ে নিয়েছি। আজকে আবার মিঠাইয়ের নাচের ক্লাসও আছে বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত। আর 5:30 পর্যন্ত ক্লাস করে মিঠাইয়ের আমি যাব ওর মামার বাড়িতে। আর মামার বাড়িতে যাব বলেই এই তালের বড়াগুলো করতে বসেছি, খুব চটপট করে একটু হেলদিভাবে তালের বড়া করে আজকে নিয়ে যাব। তো কালো তাল নিয়ে নিয়েছি আমি, আর এই কালো তালগুলো কিন্তু তিতো ভাব খুব কম থাকে, বেশ মিষ্টি হয়, তালটা খুব ভালো। আর এই তালটা আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই তালগুলো একটা বড় গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটু একটু করে জল দিয়ে তালগুলো একটু ভালোভাবে মেখে নেব চটকে চটকে, তাহলে এই তালগুলো তো একটু শক্ত নরম হয়ে যাবে আর কি। মোটামুটি 1/2 গ্লাস জল দিয়ে তালগুলো আমি এইভাবে হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি, চটকে চটকে নিয়েছি। ভেতরে একটু একটু করে জল ঢুকে যেতে তালটা বেশ নরম হয়ে গেছে। আর নরম হয়ে গেলেই কিন্তু তালের ভেতর থেকে যে তালের মাড়ি বলুন বা পাল্পটাই বলুন বা তালের কাতটাই বলুন, বের করতে সুবিধা হবে। আমার কাছে একটা বড় স্ট্রেনার আছে, এখন এই স্ট্রেনারগুলো প্রায় প্রত্যেক ঘরে ঘরেই থাকে। আর এই স্ট্রেনারে করে তালগুলো চেঁচে নিলে বা তালের মাড়িগুলো বের করে নিলে একটা সুবিধা হয়, তালগুলো পরে আর ছাঁকতে হয় না। তালের যে এই আঁশগুলো আছে এগুলো কিন্তু আর এই স্ট্রেনারের থেকে বেরিয়ে যাবে না, একেবারে আমাদের তালের মাড়িটাও বের করা হয়ে যায়, আর একবারেই তালগুলো ছাঁকাও হয়ে যায়। দেখুন, একটা তালের যে 3টে আঁটি, তার প্রত্যেকটা থেকে যতটা পেরেছি আমি তালের মাড়িটা বের করে নিয়েছি। আরও বের করা যেত তালের মাড়ি, যদি আমি আরেকটু তালের ওই যে আঁটিগুলো আরেকটু ভিজোতাম। তো আমি খুব বেশি পাতলা করব না, একটু ঘন করেই তালের মাড়িটা বের করে নিলাম। তালের মাড়ি বের করার পর আমি এখানে গ্যাসের কাছে চলে এলাম। একটা বড় বাটিতে 2 বাটি পরিমাণ আটা নিয়েছি, আর তার সাথে সেই বাটির মাপ অনুযায়ী 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। বাজারে এখন সবসময় চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেই চালের গুঁড়োই নিয়েছি, বাজারের কেনা চালের গুঁড়ো। নারকেল তো যতটা দেবেন ততটাই খেতে ভালো লাগবে, আমি 1.5 বাটি মতন নারকেল কোড়া দিয়েছি। আর স্বাদ অনুযায়ী গুড় দিচ্ছি, একটু হেলদিভাবে বানাবো বললাম তো গুড় আর আটা দিয়ে করছি, ময়দাও দিচ্ছি না আর চিনিও দিচ্ছি না। তো আমি এখানে প্রায় 600 থেকে 700 গ্রাম মতন আখের গুড় দিলাম, ঝোলা গুড়। আর আজকে তালের বড়াটা একটু নরম করার জন্য
আর আরও একটু টেস্টি করার জন্য কলা দিচ্ছি, যে কাঁঠালি কলাগুলো খোসাগুলো একটু কালো কালো হয়ে যায়, সেই কলাগুলো দিয়ে বড়া খুব ভালো হয়। কলার বড়া আলাদাভাবেও হয়, তালের বড়ার মধ্যেও কিন্তু কলা দেওয়া যায়। এগুলো কাঁঠালি কলা। তো নরম কলাগুলো একটু প্রথমে হাতের সাহায্যে এইভাবে চটকে নিলাম। আপনারা চাইলে একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতেই পারেন কলাগুলো। তো আমি হাত দিয়েই এই কাজটা করছি, আর হাত দিয়েই বেশি কমফোর্ট মনে হয়, বেশি ভালো হয়। তো হাত দিয়েই প্রথমে কলাগুলো চটকে নিয়ে তারপর সব কিছু একসাথে মেখে নেব। এখনও কিন্তু জল, দুধ বা তালের কাই কিছুই আমি অ্যাড করিনি। প্রথমে এই শুকনো আটা, চালের গুঁড়ো, এই গুড়, নারকেল কোড়া, কলা সব একসাথে একটু হাতের প্রেসার দিয়ে দিয়ে মেখে নেব। যদি এখানে আটা লাগে আরও একটু আটা আপনারা দিতে পারেন, তবে প্রথমে এক গাদা আটা না দিয়ে মাপ করে এইভাবে যদি দেন তাহলে দেখবেন তালের বড়াটা তৈরি করার পর বাইরে থেকে ক্রিস্পি হবে আর ভেতরটা হবে নরম, ফাঁপা, সুন্দর হবে, খেতে ভালো লাগবে। আর এই মাপটা কিন্তু একদম সুন্দর হয়েছিল। যখন তালের বড়াটা তৈরি হয়ে গিয়েছিল, তালের বড়াগুলো বেশ ক্রিস্পি হয়েছিল, ভেতর থেকে নরম হয়েছিল, আর মিষ্টিটাও ঠিকঠাক ছিল। তো দেখুন সব কিছু ভালোভাবে মেখে নিলাম। এরপর আর মাখতে পারছিলাম না, মানে মনে হচ্ছিলো শুকিয়ে যাচ্ছে, আটা বেশি হয়ে গেছে মনে হচ্ছিল। তাই জন্য এইবার আমি এখানে 2 বাটি মতন তালের কাঠ অ্যাড করলাম। আপনারা একটু মাপটা দেখে শুনে নেবেন, মানে যেই বাটিটা আটা মাপবেন সেই বাটিটা দিয়ে সব কিছু মেপে নেবেন, দেখবেন তালের বড়াটা একদম পারফেক্ট হবে। আর তালের এই কাঠটা দিয়ে এইবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। কোনো জল, দুধ কিচ্ছু লাগবে না, তালের কাঠ দিয়েই সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে যাবে। আর একান্তই যদি মনে হয় যে খুব নরম হয়ে গেল এই ব্যাটারটা, তাহলে একটু আটা অ্যাড করতে পারেন, একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আটাটা দেওয়ার জন্য কিন্তু নরম হবে, কলাটা দেওয়ার জন্য তালের যে বড়াগুলো নরম হবে, আর চালের গুঁড়ো দেওয়ার জন্য খুব ক্রিস্পি হবে। এই তালের বড়াতে আমি 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা মৌরি। তারপর একটু ভালোভাবে এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত বেশি ফেটিয়ে মাখা যাবে বা ফেনিয়ে মাখা যাবে, তত ভালো ফুলবে, ভেতরটা ফাঁপা হবে, খেতে খুব ভালো লাগবে। তাই আমি হাত দিয়ে যখন এই ব্যাটারটাকে মাখছি, যতটা পারছি ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এই সময় আমার মনে হলো যে ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে বা একটু শক্ত হয়ে গিয়েছে, তাই আমি এখানে আরও 3 থেকে 4 চামচ মতন তালের যে কাঠ, সেই কাঠটা অ্যাড করলাম। একেবারে কিন্তু সমস্ত তালের কাঠটা আমি দিইনি, কিছুটা কাঠ রেখে দিই একটু ক্ষীর তৈরি করার জন্য। সব তালের কাঠ দিয়ে তালের বড়া বানাই না। তো ক্ষীর তৈরি করে ফ্রিজে রাখা যায়, আর তালের যে কাঠটা সেটা জাল দিয়ে কিন্তু ফ্রিজে রাখলে পরেও ওই কাঠটা দিয়ে তালের বড়াই বলুন, তালের রুটি বলুন বা মালপোয়াই বলুন, যে কোনো কিছু বানানো যায়। 7-8 দিন ফ্রিজে খুব ভালোভাবেই ওই তালের কাঠটা রাখা যায়। এবার দেখুন সব কিছু ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। কলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেই দিকে একটু নজর রাখতে হবে, আটাগুলো যাতে দলা দলা না থাকে সেই দিকে নজর রেখে হাত দিয়ে সুন্দরভাবে মেখে এটা ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দিতে পারলে খুব ভালো হয়। 15-20 মিনিট পর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইতে বেশ কিছুটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা ওদিকে গরম হতে থাকবে, আর এদিকে দেখুন আমাদের যে ব্যাটারটা বেশ ফুলে ফেপে উঠেছে। এইবার যখন বড়া বানাবো তার আগেও আমি হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি বা ফেনিয়ে নিচ্ছি। এই ফেটানোটা কিন্তু একান্তই দরকার। আগে যে আমরা ফেটালাম সেই ফেটানোটা নষ্ট হয়ে যাবে, এই ফেটানোটা একান্তই দরকার তালের বড়াটা তৈরি করার আগে। ভেতরের হাওয়াগুলো খুব ভালোভাবে বের করে নিয়ে এবার একটা একটা করে তালের বড়া তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হয়েছে, এইরকম পাতলা পাতলা তৈরি করবেন, দেখবেন শক্ত হয়ে যাবে না, তালের বড়াটা বেশ নরম থাকবে, বাইরে থেকে কুরকুরে আর ভেতর থেকে বেশ নরম থাকবে, বাচ্চারাও খেতে পারবে খুব সুন্দরভাবে। আর একটু নরম করে মেখে রেস্টে রাখলে কি হবে, চালের গুঁড়োটা ভালোভাবে ওই জলটা অ্যাবজর্ব করতে পারবে, ভালোভাবে ওগুলো মজবে, ফুলে ফেপে উঠবে সুন্দরভাবে। তো দেখুন তেলটা মিডিয়াম গরম করে নেব, খুব বেশি কিন্তু গরম করব না, মিডিয়াম গরম করে আঁচটা কমিয়ে তারপর এরকম হাত দিয়ে দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে ছেড়ে দেব তেলের উপর। ব্যাটারটা যদি সুন্দরভাবে ফেটিয়ে তারপর বড়া তৈরি করা যায় তাহলে কিন্তু বড়াগুলো নিজে থেকেই তেলের উপর ভেসে উঠবে। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, আগেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, তাহলে বড়ার গায়ে ফুটো হয়ে যাবে, তেল ঢুকে যাবে ভেতরে, সেই বড়াটা ভালো হবে না। দেখবেন ভালোভাবে ফেটানো হলে বড়াগুলো নিজে থেকেই ওপরের দিকে ফুলে ফুলে উঠে আসবে।
তারপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু গোল্ডেন ব্রাউন রং করে এটা নামাবো। একটু হালকা রং করে নামাবেন, দেখবেন ঠান্ডা হওয়ার সাথে সাথেই এই বড়ার রঙগুলো একটু গাঢ় হয়ে যাবে। এই বড়াগুলো এখন নামানো হচ্ছে, ভীষণ গরম এখন, এর কুকিং প্রসেসটা এখনও বেশ কিছুক্ষণ সময় চলতে থাকবে। আর সেই সাথে সাথেই আস্তে আস্তে বড়াগুলো ক্রিস্পিও হবে, বড়ার গায়ের রঙটাও আরও গাঢ় হবে। এইভাবে প্রত্যেকটা বড়া আমি তৈরি করে নিয়েছি। দুদিকে দুটো কড়াই চাপিয়েছি খুব তাড়াতাড়ি রান্নাটা করার জন্য, কারণ অনেকটা ব্যাটার, বড়াগুলো ভীষণ নরম হবে ভেতর থেকে আর বাইরে থেকে ক্রিস্পি হবে। যেহেতু অনেকটা কাঁঠালি কলা দিয়েছি তাই এগুলো বেশ নরম হবে, খেতে খুব ভালো লাগবে। 7-8 দিন ফ্রিজের বাইরে রেখেই এই বড়াগুলো খাওয়া যাবে। আমার ঠাম্মাকে ছোট থেকেই দেখেছি এই আটা গুড় দিয়ে তালের বড়াটা তৈরি করতে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এত দেরি করে ভিডিওটা দেওয়ার জন্য আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।